মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। এর আগে আমরা এবিটিএ টেস্ট পেপারে তোমরা তো ভালো করেই জানো যে কালকে আমি সন্ধ্যে 6টার সময় একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমরা এবিটিএ টেস্ট পেপারের থেকে ক্লাস 10-এর তোমাদের যেটা লাস্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টার 1 মার্কসের কোশ্চেনগুলো আমরা ধীরে ধীরে সলভ করছি। তো এবার আমরা আগের দিন 367 পেজ অবধি সলভ করে নিয়েছি। আজকে আমরা 391 পেজ থেকে সলভ করব। তবে হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, যে কোশ্চেনগুলো রিপিট হবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা একবার দেখে নেবে, কারণ কি সেই কোশ্চেনগুলো বলতে গেলে অনেকটা টাইম দেরি হয়ে যাবে, তোমাদের ভিডিওগুলো তখন আসতে দেরি হবে। তো সেই কারণে সেই কোশ্চেনগুলো আমি স্কিপ করে দেবো, যে কোশ্চেনগুলো অলরেডি একবার হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে তোমরা বারবারই দেখতে পাচ্ছ কিছু কোশ্চেন কিন্তু সেম রয়েছে। তাহলে আজকে চলো আমরা দেরি না করে আমরা 391 পেজ থেকে কোশ্চেনগুলো সলভ করি। তবে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি এই ভিডিও সিরিজগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে করে তাদের কাছেও সেই ভিডিওগুলো পৌঁছে যায়। তাহলে চলো আজকে দেরি না করে আমাদের প্রথম কোশ্চেনটি দেখে নিই। বলা রয়েছে কি যে নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হল মৃত জীবদেহে প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট উৎপন্ন হয়। নাইট্রেট থেকে অ্যামোনিয়া গঠন নাকি নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন। তো এবার দেখো যে এখানে আমাদের 1.13-তে যেটি বলা রয়েছে যে নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশনে, তো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি যে অ্যামোনিয়া থেকে কি তৈরি হয়, প্রথমে হচ্ছে নাইট্রাইট এবং পরে হচ্ছে নাইট্রেট যৌগ উৎপন্ন হয়। তারপর আমরা চলে আসবো 1.14 নম্বর প্রশ্নে, যেখানে বলা রয়েছে স্কিথজোফ্রেনিয়া রোগে ব্যবহৃত উপখারটি হলো অ্যাট্রোপিন, রেসারপিন, ডাটুরিন নাকি হচ্ছে কুইনাইন। তো এখানে আমাদের এই রোগে ব্যবহৃত উপখারটি হচ্ছে কি রেসারপিন। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্নে। দেখো বলা রয়েছে কোন গ্রিন হাউস গ্যাস মাটির অম্লত্ব বাড়ায়। তো এটি হয়ে যাবে কি N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড। তারপর বলা রয়েছে যে 2.6 ধান খেতে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাস হলো আমাদের কি হয়ে যাবে এখানে যে CH4 অর্থাৎ হচ্ছে কি মিথেন। এরপর আমরা চলে আসবো হচ্ছে কি পরের প্রশ্নে, যেখানে বলা রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানে বলা রয়েছে যে 2.11 নম্বর প্রশ্নে জলের বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধি পেলে জলকে বেশি দূষিত ধরা হয়। তো এটি কি হবে যে তোমাদেরকে আগের দিনে একটা করিয়েছিলাম DO অর্থাৎ হচ্ছে কি ডিজলভড অক্সিজেন অর্থাৎ জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা। এবার এখানে বলা রয়েছে BOD। তো এখানে ঠিকই বলা রয়েছে যে জলকে বেশি তো দূষিত হিসেবে ধরে নেওয়া হয় যখন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের চাহিদা বেড়ে যায়। তারপর আমরা চলে আসবো 2.12 নম্বর প্রশ্নে গ্রিন মাফলার শব্দ দূষণের সঙ্গে যুক্ত। হ্যাঁ, অবশ্যই এটি সত্য। আর এর আগের সিরিজে আমরা যেটা পার্ট 1 ভিডিও বানিয়েছি সেখানে এই সেম কোশ্চেন ছিল, তাই তোমরা সেখান থেকে দেখে নেবে। তারপর আমরা চলে আসবো যে 2.22 নম্বর প্রশ্নে ভারতের কোথায় এশিয়াটিক সিংহ সংরক্ষিত হয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কি গির অভয়ারণ্য। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্নে। দেখো বলা রয়েছে 2.24 নম্বর কোশ্চেনে, যেখানে বলা রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্ল্যাক ফুট ডিজিজ, ফুসফুসের ক্যান্সার। তো এখানটাতে বিসদৃশ বলতে গেলে এটি কি হয়ে যাবে ব্ল্যাক ফুট ডিজিজ, যেটা হচ্ছে কি আর্সেনিকের কারণে হয়ে থাকে। তারপর আমরা চলে আসবো 2.25 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে ক্রায়ো সংরক্ষণের তরল মাধ্যমটি কি। এটি হচ্ছে কি তরল নাইট্রোজেন। আর তোমরা জানো হচ্ছে কি -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে কি এটিকে সংরক্ষণ করা হয়ে থাকে। তারপর হচ্ছে কি 2.26 নম্বর প্রশ্নে বলা রয়েছে JFM কোন সংরক্ষণের সঙ্গে যুক্ত। তো JFM এর ফুল ফর্ম তো আমরা কতবার প্রশ্ন করে নিয়েছি, তবুও বলে দিচ্ছি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটি হচ্ছে কি শাল গাছ সংরক্ষণের সঙ্গে যুক্ত। তাহলে আমাদের এই পেজটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব পরের পেজে। এবার আমরা 408 নম্বর পেজে দেখো দেওয়া রয়েছে প্রথম কোশ্চেন
প্রদীপবাবু সুন্দরবনে বেড়াতে গিয়ে কিছু উদ্ভিদের মূল মাটির উপরে উঠে আসতে দেখে সঠিক কারণটি জানতে চাইলেন। সঠিক কারণটি কি? যেমন বলা রয়েছে মাটিতে জলের অভাব, মাটিতে অক্সিজেনের অভাব, মাটি খুবই শক্ত, নাকি মাটির তাপমাত্রা বেশি। তো এখানে তোমরা ভালো করে জানো এটিতে কি হয়ে যাবে, যে মূল কেন মাটির উপরে উঠে আসে, তার কারণ হচ্ছে মাটিতে অক্সিজেনের অভাব। তারপর রয়েছে কি, যে 1.13 নম্বর প্রশ্নে, যে উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ কোথা থেকে নির্গত হয়? তাপ বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মোটর গাড়ির ধোঁয়ার, আর হচ্ছে ধোঁয়াশা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি, তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হয়। তারপর 1.14 নম্বর প্রশ্নে বলা রয়েছে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন পর্যায়ের সাথে যুক্ত? এটি তো তোমরা ভালো করে জানো, এটি হচ্ছে কি ডিনাইট্রিফিকেশন হচ্ছে কি পর্যায়ের সঙ্গে হচ্ছে যুক্ত। তারপর বলা রয়েছে করবেট জাতীয় উদ্যানটি কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? তো এটি হয়ে যাবে কি, বাঘ সংরক্ষণের জন্য হচ্ছে কি বিখ্যাত। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্ন। দেখো বলা রয়েছে অ্যামোনিফিকেশনে সাহায্য করে কোন জীবাণু? তোমরা এটা ভালো করেই জানো যে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, তো যেমন হচ্ছে কি ব্যাসিলাস মাইকয়েডিস, তা এইগুলো হচ্ছে কি আমাদের এখানে বসে যাবে অ্যান্সার। তারপর হচ্ছে কি সিওপিডি রোগটি কোন দূষণের ফলে হয়? এই কোশ্চেনটিও বহুবার রিপিট হয়েছে, এটি হচ্ছে কি বায়ু দূষণের ফলে হয়ে থাকে। তারপর বলা রয়েছে নিচে বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের অ্যানথ্রাকোসিস রোগ দেখা যায়। তো তোমরা এটা ভালো করেই জানো যে শ্রমিকদের হচ্ছে কি কয়লা খনিতে যখন কর্মীরা যখন কাজ করে তখন সেক্ষেত্রে হচ্ছে কি যে এই ধরনের রোগ হচ্ছে কি হয়ে থাকে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। তারপর বলা রয়েছে 2.12তে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও গ্যাংটকে হচ্ছে কি আমাদের রেড পান্ডা সংরক্ষণ করা হয়। হ্যাঁ, এটিও ঠিক যে এখানে হচ্ছে কি রেড পান্ডা সংরক্ষণ করা হয়ে থাকে। তারপর আমরা চলে আসবো 2.25 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত তা খুঁজে বের করো। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এখানে যেহেতু বলেছে 4টি বিষয়ের অন্তর্গত, তো এটি এখানে কোন বিষয়টি হবে না, তো হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের অন্তর্গত হচ্ছে এই বাকি 3টে বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং হচ্ছে কি গামা বৈচিত্র্য। এরপর এখানে বলা রয়েছে নেক্সট কোশ্চেন, যে 2.26-এ যে অপারেশন রাইনো প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল কোন বন্যপ্রাণীকে সংরক্ষণ করবার জন্য? তো এখানে তোমরা প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে, অর্থাৎ হচ্ছে কি এখানে হচ্ছে একশৃঙ্গ গন্ডার বা রাইনোকে সংরক্ষণ করবার জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছিল। তাহলে এখানে আমাদের এই চ্যাপ্টারের এই পেপারের কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। এবার চলে আসবো আমরা পেজ নাম্বার 463-তে। দেখো বলা রয়েছে 1.13 নম্বর কোশ্চেনটি নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, ইউট্রিফিকেশন, নাকি হচ্ছে কি অ্যামোনিফিকেশন। তো এটি হয়ে যাবে কি যে ইউট্রোফিকেশনটি হচ্ছে কি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তারপর 1.14 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার মূলে বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, নাকি হচ্ছে কি মাটি দূষণ। তো এটি হয়ে যাবে কি বায়ু দূষণ। তারপর বলা রয়েছে 1.15 নম্বর প্রশ্নে ক্রায়ো সংরক্ষণ ব্যবহার করা হয় তরল অক্সিজেন, হাইড্রোজেন, তরল নাইট্রোজেন, নাকি অ্যামোনিয়া। তো এখানে অ্যান্সার হয়ে যাবে তরল নাইট্রোজেন -196°C ক্রায়ো সংরক্ষণ করা হয়ে থাকে। তারপর হচ্ছে কি 2.5 নম্বর প্রশ্নে বলা রয়েছে উচ্চ রক্তচাপ কমানোর জন্য কোন ওষুধ ব্যবহার করা হয়, মানে অর্থাৎ কোন গাছের মূল ব্যবহার করা হয়ে থাকে। এবার তোমরা ভালো করেই জানো যে আমাদের হচ্ছে কি যে রক্তচাপ কমানোর জন্য যে ওষুধগুলি আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে কি রেসাই। এরপর দেওয়া রয়েছে রেড পান্ডা সংরক্ষণ করা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত কোন পার্কে? এটি হচ্ছে কি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে হচ্ছে কি সংরক্ষণ করা হয়ে থাকে। তারপর আমরা দেখে নেব হচ্ছে পরের কোশ্চেন,
যে এখানে বলা রয়েছে যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। এটি ঠিক রয়েছে দেওয়া, এটি সত্যই হবে, কারণ তোমরা দেখেছো যে প্রাকৃতিক উপায়ে হচ্ছে কি নাইট্রোজেন যখন তৈরি হচ্ছে তখন সেক্ষেত্রে এখানটাতে দেখেছো তোমরা সেই রিয়াকশনটা নাইট্রোজেনের সাথে অক্সিজেন মিশে গিয়ে নাইট্রাস অক্সাইড তৈরি করছে। তারপর হচ্ছে কি আমরা চলে আসবো 2.25 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে নিচের চারটি বিষয় তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সে কোন বিষয়টি খুঁজে বের করে লেখো। যদিও এই প্রশ্নটি হচ্ছে অভিযোজন থেকে ভুলবশত চলে এসেছে, যাই হোক তবু আমরা করে নিই। দেখো বলা রয়েছে ফণী মনসার পত্রকণ্টক, রুই মাছের পটকা, অভিযোজিত অঙ্গ আর হচ্ছে পায়রার বায়ুথলি। তো এখানে যেহেতু বলা রয়েছে একটি বিষয়ের অন্তর্গত, তো এখানে হয়ে যাবে কি অভিযোজিত অঙ্গের অন্তর্গত হচ্ছে কি এই বাকি তিনটি বিষয়। এইটা হয়ে গেল হচ্ছে কি আমাদের পেজ 463 থেকে কোশ্চেন সলভ আমরা করে নিলাম। এবার আমরা পরের পেজ দেখো হচ্ছে কি যে 485 পেজের কোশ্চেনগুলো সলভ করব। 485 নম্বর পেজে প্রথম যে কোশ্চেনটি আছে, নিচের যে বিষয়টি জল দূষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়, ইউট্রফিকেশন, কৃষিক্ষেত্রের বর্জ্য, জীবাণু আর হচ্ছে এসপিএম। তো তোমরা এসপিএমটা কোথায় পড়েছো বলো তো? সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার, যেটা হচ্ছে কোথায় পড়েছি আমরা? বায়ু দূষণে। আর বাকি এখানে যে তিনটে ঘটনা ইউট্রফিকেশন, কৃষিক্ষেত্রে বর্জ্য এবং হচ্ছে জীবাণু, এই তিনটে হচ্ছে আমাদের কোথায় রয়েছে? এই তিনটে রয়েছে আমাদের হচ্ছে জল দূষণের সঙ্গে সংশ্লিষ্ট। তারপর বলা রয়েছে যে 1.14 নম্বর প্রশ্নে ঝালাই কর্মী, দমকল কর্মী ও ধূমপায়ীদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তা হলো ব্রঙ্কাইটিস, হেপাটাইটিস, কলেরা, আমাশয়। তো এখানে হচ্ছে ধূমপায়ীদের যে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি সেটি হচ্ছে কি ব্রঙ্কাইটিস হয়ে যাবে অ্যান্সার। তারপর হচ্ছে আমাদের 1.15 নম্বর প্রশ্নে বলা রয়েছে নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয়? জলের সংকট, বাসস্থান ধ্বংস, দ্বীপভূমির নিমজ্জন নাকি লম্বনাম্ব উদ্ভিদদের বনাঞ্চল সৃষ্টি। তো এইটা হচ্ছে কি পরিবেশগত সমস্যা নয়, যে লম্বনাম্ব উদ্ভিদদের হচ্ছে কি বনাঞ্চল সৃষ্টি। এরপর আমরা চলে আসবো 2.6 নম্বর প্রশ্নে। এখানে জানতে চাওয়া হচ্ছে একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ বলা হয়েছে। তোমরা তো অ্যামোনিফাইং তারপর হচ্ছে কি ডিনাইট্রিফাইং এই ব্যাকটেরিয়াগুলোর নাম পড়েছো, তাই এখানে আমি আর এই কোশ্চেনটি রিপিট করছি না, এই কোশ্চেনটি বহুবার করা হয়ে গিয়েছে। তারপর আমরা চলে আসছি 2.11 নম্বর প্রশ্নে, যে বোটানিক্যাল গার্ডেন এক প্রকার এক্সিটু সংরক্ষণ, এটি সত্য না মিথ্যে সেটা আমাদেরকে বলতে হবে। তো এটি হচ্ছে কি সত্য। তারপর বলা রয়েছে 2.12 নম্বর প্রশ্নে পিবিআর হলো স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা একটি প্রামাণ্য নথি, এটিও সত্য, কারণ তোমরা পিবিআর পড়েছো কি যে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। তো সেখানে তোমরা দেখেছো যে এই ধরনের নথি কি করা হয়? কালেক্ট করে রাখা হয়ে থাকে, যাতে করে পরবর্তী সময়ে সুবিধা হয়। তারপর হচ্ছে কি 2.25 নম্বরে বলেছে যে নিচের চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপর একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করো এবং লেখো। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অতি ব্যবহার, জীব বৈচিত্র্য হ্রাস আর হচ্ছে দূষণ। তো এখানে তিনটে জিনিস হচ্ছে কি যে তিনটে বিষয় হচ্ছে অন্তর্গত, সেটা হচ্ছে কি যে জীব বৈচিত্র্য হ্রাস হলে মানে এখানে হচ্ছে কি অতি ব্যবহার, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং হচ্ছে কি দূষণের ফলে হচ্ছে কি জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। আর এটা আমাদের লাস্ট কোশ্চেন এই পেজের, যে দেখো বলা রয়েছে পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ লেখো। তো পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম বলতে পারো তোমরা হচ্ছে কি, যেমন আমাদের হচ্ছে সুন্দরবন রয়েছে, সেটি হচ্ছে কি পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে আমরা বলতে পারি। তাহলে আমাদের এই পেজটিও কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে আসবো পেজ নাম্বার হচ্ছে কি 507-এ। এবং হচ্ছে কি তোমাদেরকে এখানে বলে রাখি বায়োস্ফিয়ার পশ্চিমবঙ্গের যেমন সুন্দরবন, তেমনি এছাড়াও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো যে ওড়িশার যে বায়োস্ফিয়ার রিজার্ভটি রয়েছে তার নাম কি। তারপর আমরা চলে আসব হচ্ছে 507 নম্বর পেজে। 507 নম্বর পেজে প্রথম যে কোশ্চেনটি আছে, আর তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দাও। এতে করে আমাদেরও খুব ভালো লাগে যখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অনেকটা বেড়ে যায়। দেখো তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে তো আমাদেরও উপকার হয়, তো তোমরা এই জিনিসটা প্লিজ করবে। তাহলে চলো আমরা আজকে প্রথম যে 507 নম্বর পেজের কোশ্চেন রয়েছে সেটা দেখে নিই। বলা রয়েছে ব্ল্যাক লাং ডিজিজ সৃষ্টি করে গ্রিন হাউস গ্যাস, কৃষিক্ষেত্রের বর্জ্য, কারখানার উড়ন্ত ছাই আর একটা হচ্ছে কি অণুজীব। তো এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে যে কারখানার উড়ন্ত ছাই হচ্ছে কি ব্ল্যাক লাং ডিজিজ সৃষ্টি করে। তারপর বলা রয়েছে পারদ দূষণের ফলে সৃষ্ট মানব দেহের রোগটি হলো কলেরা, ডিসলেক্সিয়া,
তারপর বলা রয়েছে মিনামাটা আর হচ্ছে ব্রঙ্কাইটিস। তো এখানে তোমরা জানো যে পারদ দূষণের ফলে সৃষ্ট মানবদেহের রোগটি হচ্ছে কি আমাদের মিনামাটা। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে ডিসলেক্সিয়া হচ্ছে কিসের প্রভাবে হয়ে থাকে। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্ন 1.15, ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে ব্যবহার করা হয় কি? তরল নাইট্রোজেন। তোমরা ভালো করে জানো। তারপর বলা রয়েছে ভারতবর্ষের জীব বৈচিত্র্য হটস্পটের সংখ্যা কয়টি? তোমরা এটাও জানো যে ভারতবর্ষে টোটাল হচ্ছে কি 4টে জীব বৈচিত্র্যের হটস্পট, মানে 4টে হটস্পট রয়েছে। তো এখানে আমাদের নামগুলো তোমরা ভালো করে জানো কি, যেমন হচ্ছে পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা, সুন্দারল্যান্ড, আর একটি হচ্ছে কি ইন্দো বার্মা হটস্পট। এবার তোমরা আমাকে জানিও তো যে সারা পৃথিবীতে টোটাল হটস্পটের সংখ্যা কয়টি? তারপর আমরা চলে আসবো 2.6 নম্বর প্রশ্নে। বলা রয়েছে বোটানিক্যাল গার্ডেন হলো কোন সংরক্ষণের উদাহরণ? তো এটি হচ্ছে কি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। তোমরা এছাড়াও এক্স সিটু সংরক্ষণের উদাহরণ হিসেবে কি জেনেছো, যেমন চিড়িয়াখানা, সেটিও এক্স সিটু সংরক্ষণের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, সেটাও এক্স সিটু সংরক্ষণের মধ্যে পড়ে। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্নে। দেখো বলা রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এশিয়াটিক সিংহ একটি বিপন্ন প্রজাতি। তো এখানে হচ্ছে যে আমাদেরকে বলতে হবে এটি ঠিক না ভুল। তো এখানে এটি হচ্ছে কি যে এশিয়াটিক সিংহ এটি হচ্ছে কি আমাদের বিপন্ন প্রজাতি, এটা একবারে সঠিক দেওয়া রয়েছে। এরপরে নেক্সট প্রশ্ন দেখো বলা রয়েছে কি যে আমাদের যে নিচের কলেরার জন্য দায়ী জীবাণুটি হচ্ছে কি আদ্য প্রাণী। এটি হচ্ছে ভুল, এটি হবে না, এটি হচ্ছে ভুল হয়ে যাবে। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটিতে বলা রয়েছে যে নিচের 4টি বিষয় এর মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। এখানে দেখো ক্রায়ো সংরক্ষণ, তোমাদেরকে এই কোশ্চেনটা তো বারবার রিপিট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বলেছি কি যে কলা এবং হচ্ছে কোষ এইগুলো হচ্ছে কি সংরক্ষণ করে রাখা হয়। তো ক্রায়ো সংরক্ষণটার মধ্যে কোনগুলো পড়বে? উদ্ভিদের মুকুল, উসাইট, উদ্ভিদের কলা, এইগুলো হচ্ছে কি পড়বে। তারপর আমাদের এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, JFM পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম শুরু হয়? তো পশ্চিমবঙ্গের হচ্ছে কি পশ্চিম মেদিনীপুর জেলায় আড়াবাড়ি অরণ্যে হচ্ছে কি JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই প্রকল্পটি প্রথম শুরু হয়েছিল। তাহলে এখানে আমাদের হচ্ছে কি যে 507 নম্বর পেজের কোশ্চেনগুলো আমরা সলভ করলাম। এবার আমাদের নেক্সট টার্গেট পেজ হচ্ছে কি 528 নম্বর পেজ। তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে, সেই কোশ্চেনগুলোকে কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো যাতে করে তোমাদের কোনো কোশ্চেন ছাড়া না পড়ে। এবার আমরা চলে আসবো, দেখো প্রথম কোশ্চেনটি, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ জানতে চাওয়া হয়েছে। তো তোমরা তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে কি পড়েছো, যেমন হচ্ছে কি থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স পড়েছো, সিউডোমোনাস পড়েছো, এর মধ্যে যে কোনো একটা উদাহরণ। তো এখানে দেখো অপশানে থায়োব্যাসিলাসের কথা উল্লেখ করা নেই, কিন্তু সিউডোমোনাস বলা রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের সিউডোমোনাস। তারপর বলা রয়েছে পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্র প্রকল্পের কথা জানতে চাওয়া হয়েছে, বক্সা, গরুমারা নাকি হচ্ছে জলদাপাড়া। তো পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্র প্রকল্প হয়ে যাবে কি বক্সা। তারপর 1.15 নম্বর প্রশ্নে যেটি বলা রয়েছে, যে হটস্পট অঞ্চলে লায়ন টেলড ম্যাকাকাও দেখা যায় তা হলো পূর্ব হিমালয়, ইন্দো বর্মা, পশ্চিম ঘাট শ্রীলঙ্কা নাকি সুন্দরল্যান্ড। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি পশ্চিম ঘাট শ্রীলঙ্কায় হচ্ছে কি আমাদের লায়ন টেলড ম্যাকাকাও দেখা যায়। তারপর বলা হয় যে 2.6 নম্বর প্রশ্নে এখানে শূন্যস্থান পূরণে দেওয়া রয়েছে যে কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয়ে থাকে। তো এটি হচ্ছে কি জলাভূমিকে হচ্ছে কি প্রকৃতির বৃক্ষ বলা হয়ে থাকে। তারপর বলা রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যেমন বলা রয়েছে কি অ্যানাবিনা নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে থাকে, এটি অবশ্যই ঠিক। তাহলে 2.11 নম্বর যে প্রশ্নটি বলা রয়েছে এখানে সত্য মিথ্যা যেহেতু বলা ছিল এখানে অ্যান্সারটি ঠিক হয়ে যাবে। তারপর বলা রয়েছে 2.12 নম্বরে যে ওড়িশার ভিতরকণিকায় কুমির সংরক্ষণ করা হয়ে থাকে। হ্যাঁ অবশ্যই এটি ঠিক হবে, এটি সত্য। আর ভিতরকণিকা ছাড়াও আরেকটি জায়গার নাম রয়েছে যেটা হচ্ছে টিকরপাড়া। তারপর আমরা চলে আসবো 2.25 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইন সিটু সংরক্ষণ নাকি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এখানে আমাদের হচ্ছে কি যেহেতু বলা রয়েছে 4টি বিষয় হচ্ছে কি একটি বিষয়ের অন্তর্গত, তো এখানে হচ্ছে কি ইন সিটু সংরক্ষণের অন্তর্গত হচ্ছে কি অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এইখানে আমাদের
আর একটাই লাস্ট কোশ্চেন আছে, দেখো জেএফএম প্রথম কোথায় শুরু হয়? এই জেএফএম, তারপরে হচ্ছে কি ইনসিটু সংরক্ষণ কোনটি, কোনটি এক্সিটু সংরক্ষণ, তারপর হচ্ছে আমাদের যে কোথায় কোন ধরনের প্রজেক্টগুলো রয়েছে, এই জায়গা থেকে তোমরা দেখছো বারবারই কোশ্চেন আসছে। তাই এই পোর্শনগুলো কিন্তু সবাই এই চ্যাপ্টারে খুব ভালো করে দেখে রাখবে। তাহলে এখানে আমাদের তো বললামই এক্ষুনি এই কোশ্চেনটা কি এর আগের মডেলেই ছিল। এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে পশ্চিমবঙ্গের হচ্ছে কি পশ্চিম মেদিনীপুর জেলায় হচ্ছে আমাদের জেএফএম প্রকল্পটি শুরু হয়। এরপর আমরা চলে আসব পেজ হচ্ছে 550 পেজে। 550 পেজের হচ্ছে কি প্রথম কোশ্চেনটি দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটি বলা রয়েছে, দেখো একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। অ্যাজোটোব্যাক্টর, ব্যাসিলাস মাইকয়েডিস, নাইট্রোব্যাক্টর নাকি সিউডোমোনাস? তো ডিনাইট্রিফাইং এ হবে কি সিউডোমোনাস। 1.14 নম্বর প্রশ্নে বলা রয়েছে পরিবেশ দূষণকারী তেজস্ক্রিয় পদার্থ হলো কার্বন মনোক্সাইড, বেনজিন, রেডিয়াম নাকি কোনোটি নয়? তো পরিবেশ দূষণকারী তেজস্ক্রিয় পদার্থ হলো হচ্ছে রেডিয়াম। তারপর আমরা চলে আসবো 1.15 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে যে ক্রায়ো সংরক্ষণ যে তাপমাত্রায় কোষ বা কলাকে সংরক্ষণ করা হয় তা তোমরা সেটা ভালো করেই জানো, সেটা হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড? -196 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আমরা চলে আসবো হচ্ছে 2.5 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? সেটিকে বলা হয়ে থাকে হটস্পট। তারপর বলা রয়েছে বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে কি বলা হয়ে থাকে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে? তো ইত্যাদি সূক্ষ্ম কণাকে বলা হয়ে থাকে এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার। তারপর বলা রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলা রয়েছে। তো সেখানে আমাদের হচ্ছে কি প্রথম কোশ্চেনটি বলা রয়েছে 2.11, অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং হচ্ছে কি NO2 গ্যাস। এটি সঠিক, এটি এখানটাতে সত্য হয়ে যাবে। তারপর দেখো 2.25 নম্বর প্রশ্নে বলা রয়েছে প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, যে বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার, তারপর হচ্ছে বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের হচ্ছে কি রোগ। তো তোমরা এখানে জানো ভালো করে যে এখানটাতে আমাদের হয়ে যাবে, যেহেতু এখানে বলা রয়েছে যে একটি বিষয়ের অন্তর্গত, তো এখানে আমরা ভালো করেই জানি যে এখানে আমাদের অ্যান্সার হবে এসপিএম এবং বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস এবং ফুসফুসের রোগ। এখানটাতে একটাই কানেকশন যে বায়ু দূষণের ফলে কি হয় যে এই ধরনের রোগগুলো আমরা দেখতে পেয়ে থাকি। তারপর হচ্ছে কি তার পাশাপাশি আরেকটাও জিনিস এখানে বলে দিই যে বায়ু দূষণের জন্যই হচ্ছে কি বায়ু দূষণটা হচ্ছে কি যে গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ এই যে আমাদের হচ্ছে নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে কি মিথেন, এই গ্যাসগুলো কি হচ্ছে যে বায়ু দূষণ ঘটাতে সাহায্য করছে। অন্যদিকে এসপিএমও তাই। এরপর আমরা চলে আসবো 2.26 নম্বর প্রশ্নে, আর এটাই হচ্ছে এই পেজের লাস্ট কোশ্চেন। দেখো বলা রয়েছে কি যে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো। তো তোমরা ভালো করে জানো এই কোশ্চেনটি তো প্রচুরবার রিপিট হয়েছে, এটি হচ্ছে কি রেড পান্ডা। এরপর আমরা চলে আসবো পেজ নাম্বার 595। দেখো বলা রয়েছে যে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস নাকি হচ্ছে থায়োব্যাসিলাস? নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করছে কি আমাদের নাইট্রোসোমোনাস। তারপর বলা রয়েছে এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, তারপর করবেট জাতীয় উদ্যান, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি হচ্ছে ক্রায়ো সংরক্ষণ? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ক্রায়ো সংরক্ষণ। তারপর বলা রয়েছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, হেপাটাইটিস ব্রঙ্কাইটিস বধিরতা, ব্রঙ্কাইটিস হাঁপানি, ফুসফুসের ক্যান্সার নাকি ফুসফুসের ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং হচ্ছে ফুসফুসের ক্যান্সার। এরপর আমরা চলে আসবো হচ্ছে কি 2.5 নম্বর কোশ্চেনে। দেখো সেম টু সেম কোশ্চেন এর আগের মডেল পেপারেই ছিল, তাই এই কোশ্চেনটার অ্যান্সার তো বললাম আগে এসপিএম বলা হয়ে থাকে। তারপরে বলা রয়েছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে কি হয়ে যাবে সুন্দরবন হলো হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপর বলা রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, এটি হচ্ছে কি সঠিক হয়ে যাবে। তারপর আমাদের এখানটাতে হচ্ছে কি 2.11 নম্বর হয়ে গেল। এরপর দেখো বলা রয়েছে এইগুলো হচ্ছে কি যে
কোনটি হচ্ছে কি তিনটি বিষয়ের অন্তর্গত সেটি আমাদেরকে বলতে হবে। দেখো বলা হয়েছে যে নিচে হচ্ছে কি দেওয়া রয়েছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান। এই কোশ্চেনটাও রিপিট হয়েছে, এর আগে 3 থেকে 4 বার এই কোশ্চেনটি কিন্তু ছিল কোনো মডেল পেপারে। তারপর হচ্ছে কি পিবিআর স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত জ্ঞান, আর আরেকটি হচ্ছে কি যে স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে পিবিআর এর অন্তর্ভুক্ত হচ্ছে এই বাকি বিষয়গুলি। তারপর হচ্ছে কি এটাই আমাদের এখানে লাস্ট কোশ্চেন। দেখো সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো। সেম এখানে হচ্ছে কি রেড পান্ডা হয়ে যাবে এটির অ্যান্সার। তাহলে আমাদের পেজ নাম্বার হচ্ছে 595 কোশ্চেন আমরা কিন্তু সলভ করে ফেললাম। এবার আমরা পরবর্তী পেজের কোশ্চেনের দিকে চলে যাব। আমাদের নেক্সট পেজ হচ্ছে কি 704 নম্বর পেজ। বলা রয়েছে কোনটি ইন সিটু সংরক্ষণের ক্ষেত্রে সঠিক নয়? অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি বোটানিক্যাল গার্ডেন? তোমরা প্রত্যেকেই জানো বোটানিক্যাল গার্ডেন হচ্ছে কি এক্স সিটু সংরক্ষণের মধ্যে পড়ছে, আর বাকি তিনটা হচ্ছে কি ইন সিটু সংরক্ষণ। তারপর 1.14 নম্বর প্রশ্নে বলা রয়েছে নিচের যে জীবাণুটি নাইট্রিফিকেশনে হচ্ছে কি অংশগ্রহণ করে সেটি হচ্ছে কি নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস নাকি হচ্ছে থায়োব্যাসিলাস? তো এখানে হচ্ছে হয়ে যাবে কি আমাদের নাইট্রোসোমোনাস হচ্ছে কি জীবাণুটি হচ্ছে নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তারপর বলা রয়েছে নিচের কোন শারীরিক সমস্যাটি দূষণজাত হচ্ছে কি বায়ু দূষণজাত তা স্থির করে? টাইফয়েড, হেপাটাইটিস, ডায়রিয়া নাকি হচ্ছে ব্রঙ্কাইটিস? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে ব্রঙ্কাইটিস। তারপর দেখো এখানে হচ্ছে শূন্যস্থান পূরণে কি বলা রয়েছে যে ভারতবর্ষের কোন অরণ্যে সিংহ সংরক্ষণ করা হয়? তোমরা জানো ভারতবর্ষের হচ্ছে কি গির অভয়ারণ্যে হচ্ছে কি সিংহ সংরক্ষণ করা হয়ে থাকে। তারপরে এখানে দেখো আরেকটি কোশ্চেন বলা রয়েছে 2.6 নম্বরে কৃষিক্ষেত্রে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাসের নাম জানতে চাওয়া হয়েছে। তোমরা ভালো করে জানো যে কৃষিক্ষেত্রে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাসের নাম কি মিথেন। তাহলে এখানে আমাদের 2.6 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর আমাদের হচ্ছে কি সত্য অথবা মিথ্যা হচ্ছে কি নিরূপণ করতে হবে। দেখো বলা রয়েছে পূর্ব হিমালয়ে একটি এন্ডেমিক প্রজাতি হলো রেড পান্ডা, এটিও ঠিক রয়েছে। তারপর বলা রয়েছে অতি ব্যবহারের ফলে স্থলজ জীববৈচিত্র্য হ্রাসের একটি উদাহরণ দাও। স্থলজ জীববৈচিত্র্য হ্রাস বলতে গেলে যেমন হচ্ছে কি তোমরা বলতে পারো এখানে হচ্ছে কি সর্পগন্ধা, তারপরে হচ্ছে কি তোমরা জানো যে কস্তুরী মৃগ, তারপরে তোমাদের হচ্ছে শ্বেত চন্দন, এইগুলি হচ্ছে কি আমাদের স্থলজ জীববৈচিত্র্য হ্রাস হয়েছে অতি ব্যবহারের ফলে। তারপরে আমাদের 2.24 নম্বর প্রশ্নে বলা রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশনগুলো দেখো বলা রয়েছে কি অ্যাসিড বৃষ্টি, ওজোন গহ্বর, বায়ু দূষণ আর একটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তো এই বায়ু দূষণের অন্তর্গত হচ্ছে বাকি 3টি বিষয়। এরপর আমাদের হচ্ছে কি যে 2.25 নম্বর প্রশ্নে বলা রয়েছে অশ্রুতে অবস্থিত একটি উৎসেচকের নাম, এটি হচ্ছে কি লাইসোজাইম হচ্ছে উৎসেচকটি। আর এই পেজের হচ্ছে কি আমাদের লাস্ট কোশ্চেন দেখো বলা রয়েছে তুমি পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার বেড়াতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলে, বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি? তোমরা ভালো করেই জানো বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে কি হয়ে যাবে সুন্দরবন। এরপর আমরা চলে আসবো হচ্ছে কি 724 নম্বর পেজে। দেখো 724 নম্বর পেজে প্রথম যে কোশ্চেনটি রয়েছে বলা রয়েছে যে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? তোমরা দেখতেই পাচ্ছ যে নাইট্রিফিকেশন, তারপরে হচ্ছে অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার নাম তোমাদের বইয়ে টোটাল 6টি ব্যাকটেরিয়ার নাম উল্লেখ করা রয়েছে। সেই নামগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পরীক্ষায় দেখে যাবে, কারণ কি এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে, সুতরাং এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের নাইট্রোসোমোনাস। আর হ্যাঁ, তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমারও ভিডিও বানাতে খুব ভালো লাগবে। প্লিজ তাই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। তাহলে চলো পরের কোশ্চেনে আমরা চলে আসি। 1.15 নম্বর প্রশ্নে বলা রয়েছে বায়ু দূষণের ফলে কি ঘটে? ইউট্রোফিকেশন, বিশ্ব উষ্ণায়ন, জীব বিবর্ধন নাকি মিনামাটা রোগ? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এরপর আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে। দেখো বলা রয়েছে 2.5 নম্বর প্রশ্নে সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায় যা ম্যালেরিয়া রোগের ঔষধ? তো তোমরা জানো কি কুইনাইন পাওয়া যায় হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে। তারপর বলা রয়েছে ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী একটি পদার্থ হচ্ছে কি, যেমন হচ্ছে ক্যাডমিয়াম বলতে পারো এখানে, তাছাড়া আর্সেনিক রয়েছে, এছাড়াও
অনেকগুলো নাম রয়েছে, তোমরা সেখান থেকে যে কোনো একটা দুটো লিখতে পারো। তারপর এখানে বলা রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানে দেখো যেটা 2.11 নম্বর প্রশ্নে বলা হয়েছে জলের অপচয় কমানোর জন্য উট অর্ধকঠিন ইউরিক অ্যাসিড জাতীয় মূত্র ত্যাগ করে। এটি যদিও অভিযোজনের কোশ্চেন, যাই হোক, তো এখানে হচ্ছে কি যে এটি সত্য হবে যে জলের অপচয় কমানোর জন্য তারা হচ্ছে কি অর্ধকঠিন ইউরিক অ্যাসিড জাতীয় মূত্র ত্যাগ করে। তারপরে এখানে হচ্ছে দেখো 2.12 নম্বর প্রশ্নে তরল নাইট্রোজেন মাধ্যমে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ex-situ সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। এটিও সঠিক উত্তর রয়েছে। তাহলে আমাদের এই পোর্শনটা হয়ে গেল। এবার আমরা চলে আসবো হচ্ছে কি ওই একটি বাক্যে উত্তর দেওয়ার সেখান থেকে। দেখো বলা রয়েছে কি যে কত ডেসিবেল শব্দে মানুষের হচ্ছে কি কানের পর্দা ফেটে যেতে পারে। তো এখানটাতে আমরা মোটামুটি ধরে রাখো 160 ডেসিবেল হলে কানের পর্দা কিন্তু মানুষের ফেটে যায়। তারপর দেখো 2.26 নম্বর প্রশ্নে বলা রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি 3টি বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, জীববৈচিত্র্যের হটস্পট নাকি হচ্ছে পশ্চিম ঘাট। তো এখানে হচ্ছে কি যেহেতু আমাদেরকে বলা রয়েছে 3টি অন্তর্গত, 3টের মধ্যে একটি বিষয়, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে জীববৈচিত্র্যের হটস্পট। কারণ তোমরা জানো যে ভারতবর্ষে টোটাল 4টি হটস্পট রয়েছে। তো তার মধ্যে হচ্ছে কি পূর্ব হিমালয়, ইন্দো বর্মা, পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা এবং হচ্ছে সুন্দারল্যান্ড। তাহলে আমরা এখানে এই মডেলটাও শেষ করে ফেললাম। এবার আমরা চলে যাব এর পরের পেজ 746 নম্বরে। 746 পেজে চলো দেখে নেওয়া যাক কি কি কোশ্চেন রয়েছে। প্রথম যে কোশ্চেনটি আছে দেখো বলা রয়েছে কি যে প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়। সরি, তার আগে আরেকটিও কোশ্চেন আছে, দাঁড়াও বলে দিই সেটা। বায়ু দূষণের সঙ্গে যুক্ত রোগ হলো ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস। এই কোশ্চেনটি তো সেম এর আগেও একটা মডেলে আমরা পেয়েছি, সেম কোশ্চেনই দেওয়া রয়েছে। এখানে অ্যান্সারটি হয়ে যাবে কি ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং হচ্ছে লাং ক্যান্সার হচ্ছে কি বায়ু দূষণের সঙ্গে যুক্ত রোগ। তারপর আমরা চলে আসবো 1.14 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়। বৃক্ষকে, নদীকে, জলাভূমিকে নাকি কোনোটি নয়। জলাভূমিকে বলা হয়ে থাকে প্রকৃতির বৃক্ষ। তারপর দেখো 1.15 নম্বর প্রশ্নে বলা রয়েছে সর্পগন্ধা গাছের বিপন্নতার প্রধান কারণ কি। জলবায়ুর পরিবর্তন, অতি ব্যবহার, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ নাকি হচ্ছে পরিবেশ দূষণ। দেখো কিছুক্ষণ আগে আমরা একটা কোশ্চেন করলাম, সেম কোশ্চেন আবার একটু অন্যভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি অতি ব্যবহারের ফলে হচ্ছে কি বিপন্ন হয়েছে। তারপর আমরা চলে আসবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এখানে দেখো বলা রয়েছে কি 2.5 নম্বর প্রশ্নে রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংখ্যা বলা রয়েছে। এটা সংখ্যা হবে না, এটি হবে সংস্থা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি IUCN হচ্ছে কি যে রেড ডাটা বুক হচ্ছে কি প্রকাশ করেছেন। তারপরে হচ্ছে কি বলা রয়েছে যে 2.6 নম্বর প্রশ্নে হাঁপানির একটি কারণ জানতে চাওয়া হয়েছে। তো হাঁপানির কারণ তোমরা জানো, হাঁপানি, অ্যাজমা এগুলো কোন কারণে হয়ে থাকে, বায়ু দূষণের ফলে ঘটে থাকে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলা রয়েছে। যেমন দেখো এখানে এই কোশ্চেনটি যে 2.12 নম্বর যে স্পার্ম ব্যাংক হলো একটি ex-situ সংরক্ষণ। তো এটি অবশ্যই ঠিক যে স্পার্ম ব্যাংকটা হচ্ছে কি স্পার্মটাকে বাইরে নিয়ে গিয়ে তারপর সংরক্ষণ করে রাখা হচ্ছে। তো সেই কারণে এটি হচ্ছে কি ex-situ সংরক্ষণের মধ্যে পড়ছে, in-situ সংরক্ষণ নয় এটি। তারপর এখানে আমরা চলে আসবো একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমরা এইখানে আমাদের এই পেজগুলো কমপ্লিট করে ফেলবো। দেখো বলা রয়েছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস। তো তোমরা ভালো করে জানো বায়ু দূষণের ফলে কিন্তু এই রোগগুলোর নাম তোমাদের সিলেবাসের মধ্যে উল্লেখ করা রয়েছে, অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অ্যান্সার। তারপরে লাস্ট কোশ্চেন আজকে আমাদের এটা, চলো দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। JFM এর পুরো নাম তোমরা ভালো করেই জানো, JFM এর ফুল ফর্ম কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তাহলে আমরা টোটাল হচ্ছে কি 746 নম্বর পেজ অবধি কোশ্চেন সলভ করে ফেললাম। এরপরে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো আমরা একটি ভিডিওর মাধ্যমে কিন্তু কমপ্লিট করে ফেলবো। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও আসবে আগামীকাল।